এগুলো সব ফ্রি, এগুলোর জন্য কোনো টিকিট লাগে না এখানে। এই 2000 আর 1000ই আছে আপাতত। উনি আমারটা প্যাক করে দিচ্ছেন। এটা হলো শারমালে, এখানে শারমা বলে। নমস্কার সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো ফেব্রুয়ারি মাসের 26 তারিখ। আমি আগের ভিডিওর শেষে বলেছিলাম নতুন ভিডিওটাতে আবার আপনাদের সাথে একটা নতুন দেশ আর নতুন শহরে দেখা হবে। তো এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাই সার্বিয়াতে। আমি রয়েছি সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। তো এইটা হলো পার্কিং, যেখানে গাড়ি পার্ক রয়েছে। আর এটা এই যে বিল্ডিং দেখছেন, এর মধ্যে কোনো একটা ঘর আমার এয়ারবিএনবি, মানে সেটা এই পাশ থেকে দেখা যায় না, ওই দিক থেকে দেখা যায় একটু রাস্তার দিকে আর কি। তো সেটা তো আমি দেখাবো আপনাদেরকে। আমি এখানে এসেছি গতকাল রাতে। এই মুহূর্তে এখন এখানে টেম্পারেচার হচ্ছে 9 ডিগ্রি। আর দেখতেই পাচ্ছেন বেশ রোদ। এইখানটা একটু রোদ কম, কারণ এটা চারিদিক বিল্ডিংয়ে ঘেরা। তো আমি এখন সবে বেরোলাম। আমি আসলে চেক করতে বেরিয়েছিলাম যে আমার জ্যাকেট লাগবে কি না, কিন্তু 9 ডিগ্রি হওয়া সত্ত্বেও বেশ একটা মানে ফিলিংটা আরও কম, তো জ্যাকেট লাগবে। তো আমি এখন আবার যাব, জ্যাকেট নেব। ভাবলাম এখনই শুরু করে দিই, জ্যাকেট নিয়ে একেবারে বেরিয়ে যাব। আমি এখানে প্রথমবার আসছি। আপনাদের মধ্যে যদি কেউ আগে এই শহরে বা এই দেশের অন্য কোনো শহরে এসে থাকেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এটা একটা ডে ট্রিপই হবে আমাদের। আশেপাশে এখানে যা যা ভালো ভালো রয়েছে সেগুলোই আমরা আজকে দেখব, খাওয়া দাওয়া করব, তারপর আবার চলে আসব, কারণ কালকে আমার ট্রিপ শেষ হচ্ছে। এখান থেকে ফিরে যাব হলো বসনিয়াতে তুজলা, যেখান থেকে গাড়ি নিয়েছিলাম। তারপরে গাড়ি ফেরত দেওয়ার আছে, তারপর আমার ফ্লাইট আছে ওখান থেকে নেদারল্যান্ডসের। তো একেবারে বাড়ি ফেরতের পর্ব হবে কালকে। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা আমরা শুরু করি। ব্যাপার হলো আমি এই জাস্ট বেরোলাম, আর বেরিয়ে বুঝতে পারছি বাইরে যেহেতু খুব রোদ, তো রোদের মধ্যে অতটাও ঠান্ডা লাগছে না। এতটা রোদ্দুরে ঠান্ডাই লাগছে না। আমি তার মধ্যে কালো পরে রয়েছি, তো কালো তাপ বেশি টানে। তো সেটাও একটা ব্যাপার রয়েছে। ফালতু ফালতু জ্যাকেটটাকে নিয়ে আসলাম। ওই জায়গাটা ঠান্ডা লাগছিল, তার কারণ বোধহয় ওইখানটা ওই বিল্ডিংয়ের যেহেতু মাঝখানে রোদ ঢুকছে না, সেই জন্য। যাই হোক, চারিদিকটা দেখাই আপনাদের। এই হলো আমার চারিপাশ এই মুহূর্তে। আমি এতদিন ধরে মানে যবে থেকে আমার ট্রিপ শুরু করেছি, এত ফাঁকা ফাঁকা শহরগুলো গেছি, ফাঁকা ফাঁকা জায়গাগুলো ঘুরেছি। কালকে রাতে এখানে আসার পরে আমার মনে হচ্ছে যেন আমি প্রাণ ফিরে পেলাম। মানে এত মানে জাগ্রত এই শহর। আমি রাত্রিবেলা দেখছি, আমি অনেক রাত অবধি জেগেছিলাম, কারণ একটা সুন্দর ব্যালকনি আছে, ওখান থেকে দেখছিলাম। তো আমি দেখছি রাত মানে 12টা, 12:30, 1টা, রাস্তায় একদম ভোরে লোকজন সবাই বারে আসছে, পার্টি করছে, হাঁটছে, চলছে, মানে একদম জাঁকজমক। আর এখানে সারা রাত কিছু কিছু সুপার মার্কেট থাকে যেগুলো খোলা থাকে, একদম ভালো রকম বড় সুপার মার্কেট। তো খুবই সজাগ শহর এটা। ওইখানটা আমার বিল্ডিংটা, তার সামনে একটা পার্ক রয়েছে। পার্কটার নাম হলো স্টুডেন্টস কি পার্ক। সুন্দর। আরেকটা জিনিস হচ্ছে এই শহরের ব্যাপারে, সেটা হচ্ছে ইউরোপের এটা সব থেকে বড় শহর, মানে বেলগ্রেড তো অনেক বড় শহর। এই পুরো বড় শহরে পাবলিক ট্রান্সপোর্ট সবার জন্য 100% ফ্রি। পাবলিক ট্রান্সপোর্টে এখানে কোনো পয়সা দিতে হয় না। যে কোনো বাসে ওঠো, যে কোনো ট্রামে ওঠো, জাস্ট উঠতে হবে আর যেখানে যাওয়া সেখানে চলে যেতে হবে। ভাবা যায়। শুধু হ্যাঁ, আমাকে মানে আমার যিনি হোস্ট উনি বললেন মিনি বাস আছে। মিনি বাসগুলো শুধু ফ্রি নয়, কিন্তু মিনি বাস কেউ ব্যবহার করে না। মিনি বাস খুব স্পেসিফিক কারণের জন্য হয়তো ব্যবহার হয়, আমি জানি না। মানে ওটা রেগুলার বাসের মতো নয়। রেগুলার বাস, ট্রাম সব ফ্রি এখানে। সেই জন্য গাড়ি নিয়ে বেরোনোর কোনো প্রয়োজনই নেই, কারণ ফ্রিতেই এদিক ওদিক যাওয়া যাবে। আলাদা করে ওই ক্যাশ বার করো বা কার্ডে হলো কি না, ওই ঝামেলাগুলো থাকে না। এই দেখুন, এই যে এখানে যতগুলো, এই যে এটা দুটো বাস পরপর দাঁড়িয়ে আছে। এই লালটা হলো ট্রাম, এগুলো সব ফ্রি। এই যে যাচ্ছে, এগুলো সব ফ্রি, এখানে কোনো পয়সা লাগে না। তো এই হলো এখন আমার চারিদিক। এটিএম থেকে কিছু ক্যাশ তুলেছি, এরকম দেখতে 2000, 1000, কিভাবে দেখাবো। এই
হলো 1000, মানে 2000 আর 1000ই আছে আপাতত এরকম দেখতে। আর এখানকার টাকার ভ্যালু আর আমাদের ইন্ডিয়ান কারেন্সির ভ্যালু কিন্তু প্রায় সেম। মানে ধরুন আমাদের 100 টাকা এখানে হবে হয়তো 110 টাকা এরকম। বিশাল উঁচু উঁচু বিল্ডিং এখানে সব। এটা একটা স্কোয়ার, প্রচুর লোকজন এই জায়গাটা বসে রয়েছে, তো এখানটার জন্য যাচ্ছি না, মানে খাওয়া দাওয়া করছে আর কি। সোজা হেঁটে চলে আসলাম এখানকার যে মেন পাবলিক স্কোয়ার সেখানটা। এখানে প্রচুর দোকানপাট, যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর এখানে একটা স্ট্যাচু রয়েছে বেশ সুন্দর। এটা কিন্তু একটা কমিউনিস্ট কান্ট্রি ছিল, তো সেই জন্য প্রচুর কমিউনিজমের ওই স্ট্যাচু, মানে তাদের তখনকার যে লিডার ছিলেন ওদের সব স্ট্যাচু এখানে পাওয়া যাবে, মানে দেখা যাবে অনেক জায়গায়। যেমন এই একটা দেখুন। এইখানে এরকম একটা বেশ পুরনো বিল্ডিং রয়েছে, জুম করে দেখাচ্ছি সেই বিল্ডিংয়ে আমি এখন কি দেখছি। এই যে বিরিয়ানি সেন্টার এখানে রয়েছে, নর্থ ইন্ডিয়ান ফুড। এই বিল্ডিংটাও ভীষণ ইন্টারেস্টিং, অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। এই বাস চলে এলো। এই মুহূর্তে আমি একটুখানি হেঁটে, মানে বেশ কিছুটা হেঁটে চলে এসেছি এরকম একটা পার্কে। পার্কটা আপনাদের যাওয়ার পথে দেখাবো। পার্কটার নাম হলো কালেমুকদান পার্ক। আমি এখানে দেখতে এসেছি এই ফোর্ট্রেসটা। এটা ভীষণ পুরনো ফোর্ট্রেস, আর এটার অনেক অনেক হিস্ট্রি আছে, কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছি না কোথা থেকে যাব। এইখানে একটা রাস্তা থেকে ভাবলাম এটা থেকে, কিন্তু এইখানে ফোর্ট্রেস তো কোথাও লেখা নেই। তো রাস্তা খুঁজি, ফোর্ট্রেস অব্দি পৌঁছাই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ওই দিকেও রাস্তা আছে, আচ্ছা ওটাও হতে পারে, দেখি। এই যে জায়গাটা এখানে দেখালাম আপনাদেরকে, ওইখানে সব লেখা ছিল জু আছে, এই ফোর্ট্রেস আছে, মিলিটারি মিউজিয়াম আছে, অনেক কিছু আছে এর ভেতরটা। আমার মনে হয় এখান থেকেই রাস্তাটা, আমি গিয়ে দেখি। তো মেন ব্যাপার হচ্ছে, যেটা বলতে চাই সেটা হচ্ছে এগুলো সব ফ্রি, এগুলোর জন্য কোনো টিকিট লাগে না এখানে। মানে আর এখানে হয়তো বেশিরভাগ এইসব জিনিসপত্র যেগুলো অন্যান্য জায়গায় পয়সা দিয়ে দেখতে হয়, বা সামান্য কিছু টিকিট কেটে বা অনেক টিকিট কেটে, ডিপেন্ড করে কোথায় দেখতে হয়, এখানে সেই সবগুলোই ফ্রি। মানে ভাবাই যাচ্ছে না পাবলিক ট্রান্সপোর্ট ফ্রি, আপনি মানে মনের সুখে যাতায়াত করবেন। এইসব জিনিসপত্র একদিন ঘর থেকে বেরোলেন যে হ্যাঁ একটুখানি হিস্টোরিক সাইটগুলো দেখে আসি, সেইগুলোও ফ্রি, যা তা ব্যাপার। এটাই হলো ফোর্ট্রেসের এন্ট্রান্স, চলুন ভেতরে গিয়ে দেখা যাক। আচ্ছা, এই যে পুরো জায়গাটা পুরোটাই ফোর্ট্রেসেরই পার্ট, আর এর মধ্যেই মিলিটারি মিউজিয়ামও রয়েছে। এইগুলো আপনাদের একবার সামনে থেকে থেকে দেখাচ্ছি। এই হলো মডেল, আর এই হলো দেখতে। দেখুন এগুলো সব একই ধরনের দেখতে, অনেকগুলো রয়েছে একদম ওই পাশের গুলো বোধহয় একটু অন্যরকম দেখাচ্ছি। এইটা না, এটা একটু উপরে করে রাখা, একই রকম দেখতে, সেম মডেলই কি। এই যে এইটা একটু অন্যরকম, মুখটা বেশ ছোট,
ফোর্টে। এই হলো মডেল। এইগুলো এই লাস্টের কয়েকটা অন্যরকম, একটা মুখ অনেক বড়, মানে এটাই। এই হলো মডেল। আর এই যে আর পরপর পরপর সব রাখা। এই যে ফোর্টটা, সেটা কিন্তু তৈরি হয়েছিল যীশুখ্রিস্টের 300 বছর আগে। তৈরি করেছিল তখনকার দিনে, মানে আয়রন এজের সময়কালে এক ধরনের প্রজাতি ছিল এখানে, যাদেরকে বলা হতো স্পোরডিস্কি। আমি জানি না আমি উচ্চারণ ঠিক করছি কিনা, এখানে লেখা রয়েছে স্ক্রিনে। তো তারা প্রথম এইটা তৈরি করেছিল, কিন্তু এখন যেরকম দেখতে তখন হয়তো সেরকম দেখতে ছিল না। পরে এটা অনেকবার দখল হয়, অনেকবার ধ্বংস হয়, তারপরে একটু একটু করে আবার নতুন করে বানানোও হয়। তারপরে যীশুখ্রিস্টের 100 বছর পর রোমান সাম্রাজ্য এই ফোর্ট দখল করে। এই ফোর্টকে কিন্তু প্রচুর প্রচুর সাম্রাজ্য দখল করেছে। রোমান সাম্রাজ্য পড়ে যাওয়ার পর বাইজেন্টাইন সাম্রাজ্য, তারপরে গথ, হুন, আরও রয়েছে, অত নামগুলো এখন মনে পড়ছে না। যদি আপনারা একটু এই ফোর্টের হিস্ট্রিটা চেক করেন বা আমার ডেসক্রিপশানে লেখা থাকবে, একটু পড়ে নিতে পারেন। প্রচুর সাম্রাজ্য এই ফোর্ট দেখেছে। এতবার এত সাম্রাজ্য আক্রমণ করেছে, দখল করেছে, রাজত্ব করেছে, তার তো কোনো একটা বিশেষ কারণ থাকবে, অবশ্যই আছে। সেই কারণটা হলো এই যে ফোর্টের লোকেশনটা, সেটা হলো ইউরোপের একদম মাঝ বরাবর। দুটো নদী আছে এর দুপাশে, একটা হলো সাবা আর একটা হলো দানুব। তো মোটামুটি ওই নদীগুলো থেকেই লোকজন আসতো স্বাভাবিক জলপথে, তখন তার এরোপ্লেন ছিল না, এসে এই জায়গাটা মানে এই ফোর্টটাকে আক্রমণ করতো এবং এখানে রাজত্ব করতো। আমি কথা বলতে বলতে মিলিটারি মিউজিয়ামের সামনে চলে এসেছি। মানে ওইখানটা যেটা ছিল ওটাও মিলিটারি মিউজিয়ামেরই পার্ট, এটাও পার্ট। এখানে দেখুন এই যুদ্ধের গাড়ি, আরও রকমারি কামান সব রয়েছে। আচ্ছা, ফোর্ট্রেসটা কিন্তু বিশাল বড়, আগেই বললাম এক একটা পার্টকে এখন এই জায়গাটা মিলিটারি মিউজিয়াম করেছে। গাড়িটা দেখাই, দেখুন। তারপরে এদিকে গেলে আরও কামান, বিভিন্ন রকমের কামান রয়েছে। তো এই হলো ফোর্ট্রেসের একটা পার্ট। ওই পাশটা আরও পার্ট রয়েছে, ওই পাশটা যাচ্ছি। এই যে এটা হলো আরও কিছুটা পার্ট, যেটার কিছুটা রয়ে গেছে। আমি ওই দিকটা গিয়ে ভালো করে দেখাচ্ছি। এই যে লেখা রয়েছে এর ব্যাপারে। এই যেখানে কিছুটা ধ্বংসাবশেষ রয়েছে, আমি আপনাদের ওই দিকটা থেকে দেখালাম, এটা ওইটাই। এদিকে আরো কিছুটা রয়েছে। মানে এটার আর কিছু বাকি নেই আসলে, এই হলো ব্যাপার। আচ্ছা, আর এখান থেকে না একটু দূর থেকে কিন্তু শহরের একটা মানে দারুণ ভিউ রয়েছে, কিন্তু অনেকটা দূর থেকে রয়েছে ভিউটা। এখানটা একটা স্ট্যাচু রয়েছে, এটাকে বলা হয় ভিক্টরস স্ট্যাচু। ওখানটা থেকে নাকি একটা ভালো ভিউ আছে, তো গিয়ে দেখি। এই যে ফোর্টের আরো কিছুটা অংশ এই ধারগুলো থেকেও বাকি রয়েছে, যেমন এই যে এখানটা সিঁড়ি সিঁড়ি, এই যে লোকজন এখানে বসে আছে, এই জায়গাটা এখান থেকে লম্বা করে, মানে এই যে দেওয়ালটা এটাই লম্বা করে পুরো চারিদিকে ঘিরে রয়েছে। এইটুকুটুকুই বাকি রয়েছে এখানে, আর কিছু বাকি নেই। এইখান থেকে ভিউটা ভালো, কিন্তু পুরোটাই রোদের বিপরীত দিকে রয়েছে বলে, মানে সূর্যটা একদম এর মাথায়, এই যে, আর এইগুলো ঠিক তার নিচে। তো ওই জন্য পুরোটাই মানে চোখে দেখেও ঠিক মতো বোঝা যাচ্ছে না, সূর্যের তাপের জন্য খুব অন্ধকার লাগছে, আর এখানেও বোঝা যাচ্ছে না। ওই জায়গাটায় নামছি, এইখান থেকে এইটুকু ভালো দেখা যাচ্ছে। ওই স্কোয়ারটার নিচে নামছি। আর যে এইটুকু অংশ যে বাকি আছে, যেটা এই পাশ থেকে দেখালাম, সেটা এখন ক্যাফেটেরিয়া করে দিয়েছে। বেশ ভালো, মানে যেগুলো বাকি আছে সেগুলোকে সবই ইউজ করে নিয়েছে কিছু না কিছু করে। ওর নিচে আরও রয়েছে, যেটা উপর থেকে অন্ধকার দেখাচ্ছিল,
এখানে যাওয়াও যায় হয়তো। হ্যাঁ দেখুন, এটা এরকম রয়েছে, মানে এটা একটা ক্যাফেটেরিয়া, ভেতরে ওরকম কিছু একটা হবে। আচ্ছা, আমি যে আপনাদের বলছিলাম যে এতবার এই ফোর্টটা আক্রমণ হয়েছে বিভিন্ন প্রজাতির দ্বারা, কেন? তার কারণ হচ্ছে এটার লোকেশন, আর এর চারিপাশে বা দুদিকে রয়েছে দুটো নদী, সাবা আর দানু। আপনাদেরকে দেখাই নদী দুটো। তো এই দিকটা থেকে দেখাই, যদি দেখা যায়। এইটা হলো সাবার সাথে মিশেছে এখানে। এই যে দেখছেন, এটা হলো দানু। দুটোর কিন্তু সম্পূর্ণ আলাদা কালারটা এই মাঝখানটা এসে দেখা যাচ্ছে না, এই মাঝখানটা এসে মিশেছে। রোদের জন্য আসলে কিছুই বোঝা যাচ্ছে না অপোজিট বলে। এই হলো চারিদিক উপরটা থেকে। এই যে ফোর্টের আরো অংশ এখানে রয়েছে। এই হলো স্ট্যাচুটা, এখানে একদম বিশাল উঁচু, এটা অনেক উঁচু, মানে একদম মাথা তুলে দেখতে হচ্ছে ভালো রকম এখান থেকে। এই হলো চারিদিক। ফোর্টের আমি চারপাশে যতই হাঁটছি তত আমি দেখছি এটা বিশাল বড় এলাকা, মানে শুধু একটু পার্কে ঢুকে বা একটু হেঁটে বোঝা যায় না, একদম এই ধারগুলোতে না আসলে বিশাল বড় এলাকার। একটা সময় এটা যেহেতু ফোর্ট অনেক উঁচু ছিল, তো ওই উঁচু থেকে এইখানটা দাঁড়িয়ে খেয়াল রাখা হতো, মানে কে আসছে না, যেরকম সব জায়গায় রাখে আর কি, মানে ওই পাহারা দেওয়া হতো আর কি। বিশাল বড় এরিয়া এটা। এই যে দেখুন, ফোর্টটা এরকম দেখতে ছিল, যার এখন কিছুই নেই বাকি। এই যে, আর এই ফোর্টের এখানে যেটা দেখছেন তার এখন তো 1% বাকি নেই। তার প্রধান কারণ হলো এই ফোর্টটাকে প্রায় 40 বারের বেশি বা 40 বার অ্যাটাক করা হয়েছিল। আচ্ছা, তো যেটা বলছিলাম, এতবার মানে 40 বার বা তার বেশি আক্রমণ হয়েছে, বিভিন্ন প্রজাতি এসে এখানে থাকার চেষ্টা করা, আক্রমণ করা, অনেক রকম অত্যাচার হয়েছে এই ফোর্টে। তারপরে শেষমেশ সার্বিয়া যখন স্বাধীন হয়, সার্বিয়া স্বাধীন হয়েছিল 1878 সালে। স্বাধীন হওয়ার পর এখানকার মানে এই দেশ আর এই মানে ফোর্টটাকে আর নতুন করে বানায়নি, কারণ তখন থেকে এটার কিছু তেমন বাকি ছিল না। স্বাধীন হওয়ার পরও কিন্তু আবার 1918-তে সার্বিয়া যুগোস্লাভিয়ার পার্ট হয়েছিল, অনেক বছর ছিল। তারপরে 2006-তে প্রপার একদম স্বাধীন হয়ে এখন নিজেদের মতো রয়েছে। আর এইখানে আসার আগে, আমার আগের ভিডিওতে আপনারা যে দেশটা দেখেছিলেন মন্টিনিগ্রো সার্বিয়া কিন্তু একসাথে ছিল যখন ওরা যুগোস্লাভিয়ার পার্ট ছিল। 2006-তে মন্টিনিগ্রো সেপারেট হয়ে যায়, সার্বিয়া সেপারেট হয়ে যায়। সেই সময় যখন সার্বিয়া আর মন্টিনিগ্রো একসাথে ছিল, যখন আলাদা আলাদা নাম ছিল না এই দুটো দেশের, একসাথে নাম ছিল সার্বিয়া আর মন্টিনিগ্রো। তো যখন সেপারেট হলো 2006-তে, তখন থেকে সার্বিয়া হলো, মন্টিনিগ্রো হলো। যুগোস্লাভিয়া মানে হলো সার্বিয়া, ম্যাসিডোনিয়া, মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া আর বসনিয়া, এই দেশগুলো সবাই একসাথে হয়ে একটা নতুন দেশ তৈরি করেছিল, যাকে বলা হতো যুগোস্লাভিয়া। তো তার কারণ ছিল যে তারা চাইতো যে এগুলো সব স্লাভিক কান্ট্রি, আমি যেগুলো এখন প্রত্যেকটা নাম বললাম প্রত্যেকটা স্লাভিক দেশ। তো তারা চাইতো, যেহেতু তারা সবাই স্লাভিক, তাদের এথনিসিটি এক, তারা একই রকম দেখতে, তাদের ভাষা প্রায় একই রকম, মানে সব কিছুই তাদের একই রকম, তো তারা যাতে সবাই একসাথে থাকতে পারে একজোট হয়ে। তারপরে এই যে যুগোস্লাভিয়া, সেটা ভাঙতে শুরু করে 1991, মানে 1991 সাল থেকে। 1991 সালে স্লোভেনিয়া আর ক্রোয়েশিয়া দুজন ঝগড়া করে আলাদা হলো। তারপর 1992-তে বসনিয়া আর ম্যাসিডোনিয়া এরা আলাদা হলো। তারপর আমি বললামই সার্বিয়া আর মন্টিনিগ্রো একসাথে ছিল, তারা 2006-তে আলাদা হলো। তো এরম করে যুগোস্লাভিয়া আস্তে আস্তে করে ভাঙলো। একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছিলাম তখন, সেটা হচ্ছে আমি যে বললাম যে এই ফোর্টটাকে এত মানে মানুষজন বিভিন্ন সময় সেই ফোর্টের ওপর আক্রমণ করেছে, দখল করেছে। তার কারণ ছিল সেন্ট্রাল, এটা ইউরোপের একদম মাঝামাঝি, প্লাস এই দুটো নদী। তো কেন নদী কারণ ছিল? কারণ এটা ছিল তাদের
ট্রেডিং রুট নদীগুলো, এখান থেকে প্রচুর ব্যবসা বাণিজ্যর জিনিসপত্র আসতো যেত। তো এই ফোর্ট যার, যখনই সে নদী থেকে ট্রেড করতে চাইবে বা কিছু করবে, নয় জিনিস দখল করা যায়, নয় ট্যাক্স বসানো যায়। তো পয়সা কড়িরই ব্যাপার আর কি। হ্যাঁ, এবার হাঁটছি, সামনেটা দেখাচ্ছি। এই হলো এখন আমার সামনে দিক। এদিকে লোকজন সব বসে আছে, সুন্দর গাছ করা, বসে বসে রোদও খাওয়া যাবে, হাওয়াও খাওয়া যাবে একই সাথে। আর এপাশ থেকে দারুণ সুন্দর ভিউ। দুঃখজনকভাবে ক্যামেরায় যেটা বোঝা যাবে না, কারণ রোদের একদম বিপরীতে রয়েছে জিনিসটা, বা বলা যায় একদম নিচে, রোদটা আমার দিকে আর ওইদিকে ছাওয়া। এখান থেকে বেরিয়ে যাচ্ছি এখন। এখনের প্রধান কাজ হলো খেতে যাওয়া। সকাল থেকে কিছুই ব্রেকফাস্ট হয়নি, তো এখন 1টা বাজে, লাঞ্চের টাইম হয়ে গেল, তো সেটাই এখন করে নেওয়া যাবে। আচ্ছা, এই যে দেশ, এটা হলো প্রচণ্ড মাংস প্রধান দেশ, মানে এখানে প্রচুর পরিমাণে মিট খাওয়া হয়। তাদের মধ্যে প্রধান হচ্ছে ল্যাম্ব আর ল্যাম্ব আর পর্ক। চিকেনও পাওয়া যায়, কিন্তু মেন হচ্ছে এই দুটো, ল্যাম্ব আর পর্ক। তো এখানে মেন খাবারের মধ্যে কেবাব পড়ে। আরেকটা কি, ওটাও মাংস, ওটার নাম আমার মনে পড়ছে না, আমি গিয়ে দেখাবো। সেটা হচ্ছে এরকম বিশাল বড় গোল দেখতে হয়, একদম মোটা এরকম মাংস থাকে। আচ্ছা, যেরকম কীরকম উদাহরণ দিতে পারি, যেরকম বার্গার হয়, বার্গারের মাঝে যে প্যাটে মাঝে যে মাংসর ব্যাপারটা থাকে, ওরকম দেখতে হয়, কিন্তু বার্গার নয়। কি বেশ একটা বলে এটাকে, যাই হোক। তো চলুন বেরোতে বেরোতে আপনাদের পার্কের চারিপাশটা একবার দেখিয়ে দিই, তারপরে একেবারে খাওয়ার ওখানে গিয়ে দেখা হবে। ফোর্ট্রেসেরই পার্ক মতো, এখানে বিভিন্ন রকম ছোটো ছোটো খাওয়ার দোকান, ওখানে সুভেনিয়ার শপ, লোকজনের বসার জায়গা, বাচ্চাদের জন্য এখানে এগুলো করা রয়েছে, যেরকম মেলায় থাকে এরকম সব জিনিসপত্র পাওয়া যায়। হ্যাঁ, কার্পেটগুলো বেশ সুন্দর দেখতে। এখানে ভীষণ সুন্দর সুন্দর এরকম ছোট ছোট কার্পেট পাওয়া যায়, এগুলো ঘরে ওই বেডরুমে পাতার মতো। তো এটার দাম হলো 20 ইউরো, আর আরেকটা রয়েছে, এটা হলো 15। তো আমি এটা নেব, আই উইল গেট দিস ওয়ান। আর এই দেখুন, সুন্দর সুন্দর সব রয়েছে, যে উনি আমারটা প্যাক করে দিচ্ছেন। এখানে অনেক সুন্দর সুন্দর ম্যাগনেট রয়েছে। আমি একটা অলরেডি সার্বিয়ার ম্যাগনেট কিনে নিয়েছি, বেলগ্রেডের ম্যাগনেট কিনে নিয়েছি। এখন একটা সার্বিয়া লেখা কিনলাম, দেখাচ্ছি আমি আমারটা। এই যে এইটা কিনলাম আমি। রাশিয়াকে এই দেশ খুব ভালোবাসে, বা বলা যায় খুব ইনফ্লুয়েন্সড রাশিয়ার দ্বারা। তো এখানে সব জায়গায় আপনারা দেখতে পারবেন পুতিনের ছবি দিয়ে মোজা, পুতিনের ছবি দিয়ে কাপ, পুতিনের ছবি ম্যাগনেট প্রচুর রয়েছে। এখানটা আমি দেখছি না, কিন্তু এর আগে আমি যেখানটা যাচ্ছিলাম, বা এখানে প্রচুর রয়েছে বলে আমি আলাদা করে বুঝতে পারছি না, প্রচুর এরকম রয়েছে। যাই হোক, এটা পার্কের বেরিয়ে যাচ্ছি এখন। এটা হচ্ছে এখানে বিভিন্ন রকম আর কি টুরিস্টিক জিনিসপত্র রয়েছে এখানে। সামনে হচ্ছে রাস্তা, হাঁটছি। এখানটা একটা টেলিফোন বুথ টাইপের রয়েছে, অনেক পুরনো। এটা বোধহয় এখন আর চলে না, অনেক আগেকার দিনের হতে পারে। এখন হাঁটছি এরকম একটা স্কোয়ার থেকে, বিশাল বড় একটা বিল্ডিং। এটা হলো শপিং সেন্টার প্লাস খাওয়া দাওয়া, স্টারবাক্স থেকে শুরু করে ম্যাকডি, আরও কি সব রয়েছে লোকাল জিনিসপত্র। বেশ সুন্দর, প্রচুর ভিড়। এইখানে এরকম সব ছবি বিক্রি করছে। এখানের প্রায় অনেক বিল্ডিংয়েরই দেওয়ালে প্রচুর গ্রাফিটি দেখা যায়, প্রচুর। মানে এই জায়গাটা স্কোয়ার বলে হয়তো অতটাও নয়,
কারণ এখানে এরকম ধরনের বিল্ডিং বেশি, যেখানে ওই শপিং মল এরকম জিনিসপত্রের জন্য। এখানে একটা বেশ লম্বা করে বিভিন্ন স্টোরে বই বিক্রি হচ্ছে, কিছু নিচে রাখা, কিছু এরকম করে রাখা। এই জায়গাটা দেখে মনে হচ্ছে একদম বেশ পুরনো পুরনো, ওই স্কোয়ারের মধ্যেই একটা গলি এটা। এখানে দাঁড়ান ভালো করে ওই পাশটা গিয়ে দেখাই। এই বিল্ডিংটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা বহু পুরনো বিল্ডিং। আবার গলি থেকে বেরিয়ে পড়লাম মেন রোডে। ট্রাম যাচ্ছে, সামনে বাসও আছে। এখানটা এরকম এই হলো পিছন দিকটা, এরকম সোজাই হাঁটছি। এখানে একটা বিশাল বড় বিল্ডিং, তার গায়ে গায়ে এরকম বই রাখা। ওগুলো বিক্রি হচ্ছে না এমনি নিয়ে যাওয়ার জন্য, জানি না। কিছু কিছু সময় ও না বিক্রি হচ্ছে। দাদু আমার দিকে তাকালেন। কেন আমি বললাম এমনি নিয়ে যাওয়ার জন্য, কারণ নেদারল্যান্ডসে এরকম রয়েছে যেসব বইগুলো পড়া হয়ে যায় কারুর আর ঘরে রেখে কাজ নেই, তারা সেই বইগুলো একটা ছোট বক্স করে বাইরে রেখে দেয়। তো যাদের দরকার তাদের যদি পছন্দ হয় তারা নিয়ে যেতে পারে। বলছিলাম আপনাদেরকে যে এখানে ফাঁকা দেওয়াল পেলেই গ্রাফিটি পাওয়া যাবে। এই যে দেখুন, আরও এরকম প্রচুর রয়েছে। আমি এখন যেটা চোখে পড়ছে দেখাচ্ছি। এই পাশে ওই পাশের দেওয়ালগুলোও লক্ষ্য করুন, সব দেখবেন এরকম করা। এটা হলো এরকম একটা রাস্তা দিয়ে এখন হাঁটছি। আমি যাচ্ছি যেখানে খেতে যাব, যে রেস্টুরেন্টটা, সেদিকেই যাচ্ছি। তো এরকম অলিগলি দিয়ে যাচ্ছি। চলে এসেছি খেতে, খাবার অর্ডার করা হয়ে গেছে। মেনুটা দেখানোর আগেই মেনুটা নিয়ে চলে গেছে, মানে আমি লেট করছিলাম। তো যাই হোক, খাবারটা আসুক আপনাদের দেখাবো। তো আমি অর্ডার করেছি সারমালে। ওটা হচ্ছে ধরুন ওই বাঁধাকপির পাতা, সেটাকে পিকল বানানো হয়, মানে আচার টাইপের বানানো হয়, একদম টক হয়। তার ভিতরে সবজি, ল্যাম সব দিয়ে এরকম রাউন্ড মতো করা হয়। ওটা আমার দারুণ লাগে। ওটা অ্যাকচুয়ালি ওটা এখানকারও খাওয়ার, ওটা রোমানিয়ারও খাওয়ার, ওটা অ্যালবেনিয়াতেও খেয়েছিলাম। যাই হোক, আর অর্ডার করেছি কেবাব। তো আসুক দেখাচ্ছি। ও একটা দই নিয়েছি। এই হলো ভিউ, টেবিল। ওখানটার ভেতরে আরও বসার জায়গা আছে। তো প্রথম খাবার এটা হলো সারমালে, এখানে সারমা বলে। বাঁধাকপি, তার ভিতরে সব কিছু রয়েছে। এটা একটু স্যুপ স্যুপ টাইপের, এটা একটু অন্যরকম দেখতে, আর সাইজ এটার অনেকটা বড়। দেখানো যাবে না। দারুণ। সেকেন্ড খাবারও চলে এসছে, ছোট ছোট চেবাপি, দুটো সসেজ, আর একটা ওই এদের এখানকার যেটা ওই কী বলে, আবার নামটা ভুলে গেছি। তার সাথে প্রচুর 1 কিলো 5 কিলো মতো ব্রেড, আর প্রচুর দিয়েছে হলো পেঁয়াজ। এটা হলো একটা চিজ। ভালো হতো। আচ্ছা, খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়েছি, আবার চলে এসেছি রোডে। আমি এখন বাস ধরবো, এখানে ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা যায়। 10 নম্বর ধরার কথা ছিল, 10 নম্বর কখন 00 লেখা। ও এসে গেছে, এই যে উঠবো এখন এটাতে।
নেমে গেলাম ট্রাম থেকে। বেশ ভালোই ছিল, বাসগুলোও বেশ ভালো। এবার দেখবো যাওয়ার পথে যদি কোনো বাস চড়তে পারি ভালো। বাস ট্রাম সব তো একই। মেন মানে আনন্দটা হচ্ছে কোনো কিছুতে পয়সা লাগছে না, খালি ওঠো, এক জায়গা থেকে আরেক জায়গায় যাও আর নিজের মতো নেমে যাও। দারুণ ব্যাপার। তো এখন এরকম একটা জায়গায় আছি, ওই পার হব রাস্তাটা। পার হওয়ার জন্য রেডি। এটা এখনো লাল আছে, হলেই পার হব। লোকজন তাও হয়ে গেছে। এইদিকে সব গাড়ি দাঁড়িয়ে। তো পার হয়ে আবার চলে আসলাম একটা নতুন জিনিস দেখতে। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় চার্চ। এটা হচ্ছে একটা অর্থোডক্স চার্চ, যার নাম হলো সেন্ট সাওয়া টেম্পল। এই দেশের মধ্যে সব থেকে বড় চার্চ হিসাবে এটাকে ধরা হয়। দাঁড়ান সামনে কি দেখাই। এই হলো সামনে থেকে, ভেতরে হয়তো ঢোকাও যাবে, লোকজন তো দেখছি ঢুকছে। আর এই হলো তো চারিদিক। এক্ষুনি বেরোলাম চার্চের ভেতর থেকে। ভিতরটা অসম্ভব সুন্দর, মানে কি সুন্দর কিভাবে বোঝাবো। বলে ছোট ছোট করে একটু ভিডিও তোলার চেষ্টা করেছি, খুব ভালো করে তুলতে পারিনি কারণ ভেতরটা অন্ধকার অন্ধকার আর বিশাল বড়। মানে আমার পুরো ফোন আর পুরো ক্যামেরাতেও হয়তো ধরবে না। আর হ্যাঁ, এই ফোনের ক্যামেরাটাও ঠিক আছে, এই ক্যামেরা বা যে কোনো ক্যামেরা অ্যালাউ নয়। যাই হোক, তো আমি এই ক্যামেরা ওই জন্য ইউজও করিনি, তাহলে হয়তো হোয়াইট করে তোলা যেত আরও। পুরো দেওয়ালগুলো একদম গোল্ডেন ওয়ালপেপার, তার উপরে কি সুন্দর এক একটা আঁকা, অসম্ভব সুন্দর চার্চ, বিশাল বড়, ভেতরটা দারুণ সুন্দর। তো যেটুকু ভিডিও দেখালাম আমি, তাও চেষ্টা করব যদি ইন্টারনেট থেকে কোনো একদম ভেতরের ভালো প্রপার ফটো আপনাদের দেখাতে পারি। অন্ধকার হয়ে গেল, শীতকালের এই এক দুঃখ যে খুব তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। তো চলুন দেখি নেক্সট কী করি, আরও ঘুরবো নাকি চলে যাব বাড়ি। কারণ বাড়ি মানে আমার এয়ারবিএনবি, কারণ ঠান্ডা এখন বাড়ছে আস্তে আস্তে। দেখাচ্ছি এখন চারিদিকটা, তারপরে দেখিয়ে কি করা যায়। অন্ধকার হয়ে এলো। এটা হলো এই চার্চের মানে ওইটা ছিল সামনেটা, এটা একটা সাইড। কি সুন্দর। এই হলো এই জায়গাটার চারিদিক। এইখানটা একদম বিশাল জায়গা, গোল করে। এখন পুরোটাই ফাঁকা, কারণ ভেতরে প্রেয়ার হচ্ছে, তারপরে অনেক মানুষজন বেরোবে এখানে। আর এখানটা বোধহয় কোনো কাজ চলবে বা চলছে, কিছু একটা হবে, ওই জন্য ব্যারিকেড করা রয়েছে। চার্চের একটা সাইড আপনাদের দেখালাম, এটা হলো আরও পিছন দিকটা আসছি। কি বিশাল বড়, মানে ভেতর থেকে তো বোঝাই যাচ্ছিল বিশাল বড়, বাইরে থেকে যেন আরও বড়। এখন অন্ধকার হয়ে গেছে, তো ভালো উঠবেও না। এবার উঠে পড়েছি বাসে। বাসে করে ভাবলাম আরেকটা জায়গায় যাওয়া যাক, তো সেখানেই যাচ্ছি। গিয়ে দেখাবো আপনাদের। বাসটা একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি। এই বাসটা অনেকটা মানে ভেতরটা দেখতে নেদারল্যান্ডসের বাসের মতনই দেখাচ্ছি। এই হলো বাসের ভিতর, বড় বড় জানলা, বাইরে। নেমে গেলাম বাস থেকে। এই যে লাল রঙের বাস, এক্ষুনি হয়তো চলে যাবে। 33 নম্বর বাস। এই হলো রাস্তা সামনে, পুরো একদম ভালো রকম। ও আচ্ছা, ট্রাফিক সিগন্যাল আছে, আমি ভাবলাম বোধহয় ব্যস্ত হয়ে গেছে। তো
তো বাসে করে এখন যে জায়গাটা আসলাম, দিনের বেলায় হয়তো আরো বেটার দেখতে লাগতো, কিন্তু যতটুকু এখন দেখা যায় দেখাবো। এই যে জায়গাটার নাম, যেটা আপনাদের এখন দেখাতে চলেছি বা আমি যেখান থেকে এখন হাঁটছি, তার নাম হচ্ছে বোহেমিয়ান কোয়ার্টার। বহু বছর আগে বা বহু বছর ধরে এই জায়গাটা খুব ফেমাস ছিল আর্টের জন্য বলতে এই যে এখানে যতগুলো বাড়িঘরদর দেখা যাবে এখন, বা যত কোয়ার্টার বা অ্যাপার্টমেন্ট যাই আছে, একসময় এগুলোতে আর্টিস্ট, লেখক, মানে যারা আর্টের সঙ্গে যুক্ত তারা থাকতো। আর এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, অনেক পুরনো একটা ক্যাফে, এখানে ক্যাফেকে বলা হয় কাফানা। আর এই ক্যাফেগুলোর ঐতিহ্য হচ্ছে, ধরুন আমাদের কলকাতার কফি হাউসের মতো, মানে একটা সময় একটা বিশাল নাম ছিল, মানে ওই আর্টিস্টরা, লেখকরা সব এখানে আসতো, লাইভ মিউজিক হতো, তারা এখানেই তাদের লেখালেখি বা কোনো আর্টগত আলোচনা যা যা করা সব কিছু এখানেই করতো। এই পিছনে যেটা দেখা যাচ্ছে, লোকজন বসে খাচ্ছে বলে আমি ওইভাবে দেখাবো না। এই যে রেস্টুরেন্ট বা ক্যাফেটা, এটা হলো 1864 সালে খুলেছিল প্রথম। এখনো অবধি এটা এইখানে ভীষণ ফেমাস। আর এই যে রাস্তাটা, এখানে একটা সুন্দর যে এই ক্যাফেটা রয়েছে, সেখানে দেখুন লেখা আছে 100 মোস্ট লেজেন্ডারি রেস্টুরেন্টস ইন দ্য ওয়ার্ল্ড। তার মধ্যে দেখুন ইন্ডিয়ারও রয়েছে। এই একটা কোথায় একটা দেখলাম, এই যে দেখুন পিটার ক্যাট কলকাতা, আরও রয়েছে এইখানে এই একটা রয়েছে, যেটা তৈরি হয়েছিল 1832-এ। এটার মধ্যে বসতো তখনকার দিনের রাইটার আর পলিটিক্যাল থিঙ্কার, তারা যারা পলিটিক্স নিয়ে মানে চর্চা করছে দেশের, আর লেখালেখি যারা করছে। আর ওই পাশে যেটা দেখালাম তখন, ওইটাতে বসতো ধরুন অ্যাক্টর, পোয়েট, জার্নালিস্ট, তারা। তো বেশ ভালো। আপাতত এই হলো চারিদিক। এটা এখন একটু ফাঁকা ফাঁকা, এই যে কোয়ার্টারগুলো যেখানে একসময় তারা থাকতেন, মানে আর্টের সাথে সম্পর্কিত মানুষজন থাকতেন। এটা মেন খুব লাইভলি হয় ধরুন ডিনারের পরে। এখন তো সবে 6টা বাজে, এখানে ডিনার একটু লেটই হয়, মানে রাতের খাবার যেটা হয়। তো তারপরে এখানে প্রচুর লোকজন, একদম মানে বার ঠার সব রয়েছে, আসে যায়। প্লাস অফিস টাইমও শেষ হবে হয়তো, বা হয়েও গেছে, জানি না। তো এই হলো ব্যাপারটা। এটা বেশ সুন্দর, রাতের অন্ধকারে অত বোঝা যাচ্ছে না, কিন্তু ভীষণ সুন্দর। যদি দিনের আলো থাকতো আমি এই গ্রাফিটিগুলো দেখাতাম, ক্যামেরায় কিচ্ছু বোঝা যাচ্ছে না, এত সুন্দর। এই রেস্টুরেন্টের সামনে দেখুন সুন্দর একটা গাড়ি রাখা, মানে এটা জাস্ট শো এর জন্য রাখা, সুন্দর ডিজাইন করে। বিশেষ করে শুক্রবার আর শনিবার এখানে প্রচণ্ড ভিড় হয়, রাস্তাগুলোতে দাঁড়ানো যায় না। এখানে লাইভ মিউজিক হয়, নাইট ক্লাব আছে এখানে, যেগুলো 8টা নাগাদ বা 8টার পর খুলবে। আস্তে আস্তে লোক এখনও জমতে শুরু করবে ডিনার টাইমের পর থেকে। তো এই হলো, বেশ সুন্দর। ওই বারবার যে কথা বলি, রাতের অন্ধকারে কিছুই বোঝানো যায় না কোনটা কতটা সুন্দর, চোখে দেখে যেরকম লাগে। এখন বেশ শান্ত এই এলাকাটা, কিন্তু এই শহর শান্ত নয়, যেটা আমার খুবই পছন্দের। এখন এই রাস্তা থেকে সোজাই হাঁটছি, হাঁটতে হাঁটতে এইসব দেখছি। আর এখানে একটা বেশ সুন্দর, যেহেতু এখানে লাইভ মিউজিক হয়, সেরকম একটা স্ট্যাচুও রয়েছে, সামনে থেকে দেখাচ্ছি। এখানে আরও রয়েছে। বেশ ঠান্ডার মধ্যে অনেকক্ষণ ধরেই হাঁটছি, আর আশেপাশে এত কিছু রয়েছে, তো ভাবছি কোনো একটাতে ঢুকে একটু বসে দেখি কেমন লাগে। এখনও চুজ করিনি কোনটায় ঢুকবো আর কোনটায় বসবো। একটু সোজা হেঁটে দেখি কোনটা বেশি দেখতে ভালো লাগছে, সেটাতেই ঢুকে পড়বো। তারপর আপনাদের দেখাচ্ছি ভেতরটা, যদি দেখানো যায়। এই হলো চারিদিক, সবই লাল লাল আর অন্ধকার। এই হলো আমার ড্রিঙ্ক, যেটা কিছুই দেখা যাচ্ছে না অন্ধকারে। দারুণ ভিতরটা, আর এখনো লোক আসা শুরু হয়নি, তো বেশ ফাঁকা। আর ভীষণ গরম, মানে সুন্দর আরাম। বাইরে তো এখন বেশ ঠান্ডা, মানে অনেকটাই ঠান্ডা, ভেতরে অনেকটাই গরম। তো বেশ কিছুক্ষণ এখানে বসে একটু গরম হাওয়া খেয়ে তারপর আবার উঠবো।
বেরিয়ে গেলাম যেখানে ছিলাম সেখান থেকে। আমি এখন বেরোচ্ছি, মানে এখন 8টা বেজে গেছে। এখন আস্তে আস্তে এই জায়গাটা ভিড় হচ্ছে। আর যেখানে আমি প্রথমেই বললাম না যে একদম ফাঁকা, কেউই ছিল না, এখন মানে প্রায় বলতে গেলে ভরছে আস্তে আস্তে। অর্ধেক ওই জায়গাটা ভরে গেছে আর কি, অর্ধেক রেস্টুরেন্ট কাম বারোটা যেটা ছিল। চারিদিকেও লোকজন একটু বেশি দেখছি আমি এখন। তো এখন ফিরে যাব আমার অ্যাকোমোডেশনে। অনেকটাই ঠান্ডা পড়ছে, আস্তে আস্তে আরও বাড়ছে ঠান্ডাটা। আচ্ছা, হাঁটতে হাঁটতে না আমি আরেকটা দোকান দেখলাম যেখানে ওই এরকম এগুলো সুভেনিয়ার, মানে ফ্রিজ ম্যাগনেটই, ওই আর্ট, এগুলো হাতে বানানো। মানে দোকানটা হচ্ছে বিভিন্ন রকম আর্ট বিক্রি হচ্ছে, পেন্টিং এইসব। তো এখান থেকে আমি এই একটা ম্যাগনেট নিলাম, 3 ইউরো দাম নিল। এটা একদম হাতে আঁকা, কি সুন্দর। এই যে এই দোকানটা থেকে ওই দিদা আছেন, ওনার দোকান আর কি। এটা ভেতরে দেখুন কত সুন্দর সুন্দর আর্ট। ওই দিদা এখন অ্যাডজাস্ট করছেন, আমি যেটা নিয়েছি সেই জায়গাটা ভরছেন আর কি। খুব সুন্দর দোকানটা। তো হ্যালো, আবার আমি চলে এসেছি আমার এয়ারবিএনবিতে। স্বাভাবিকভাবেই আমি এখন তো আপনাদের দেখাবো না। তো আমি কালকে এখান থেকে চলে যাব, মানে কালকে আমার পুরো গোটা ট্রিপ শেষ করে ফেরত যাওয়ার পালা। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকে আমি তেমন কোনো কিছু প্ল্যান করে বেরোইনি। ভেবেছিলাম, মানে যেটা আমার প্ল্যান ছিল সেটা হচ্ছে একটু হাঁটবো, শহরটা হেঁটে হেঁটে যতটুকু পারবো দেখবো, কারণ এটা অনেক বড়। একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতেও সময় লাগে। সব থেকে সুন্দর পার্ট লেগেছে আমার ফ্রি পাবলিক ট্রান্সপোর্ট। মানে এটা একটা দারুণ জিনিস। মানে যে কোনো শহরে থাকা, এত বড় একটা শহরে সেখানকার মানুষদের জন্য, ট্যুরিস্টদের জন্য অসাধারণ একটা জিনিস এটা। আজকে অনেক হেঁটেছি, হেঁটে হেঁটে তো আমি যা যা দেখেছি সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। আমার হাঁটাগুলো অনেক লম্বা ছিল। এবার কিছু কিছু সময় একটা বিশাল বড় লম্বা গলি দিয়ে হাঁটছি, সেখানে হয়তো কয়েক সেকেন্ডের একটা ভিডিও হবে। পুরোটা ভিডিও করে কোনো লাভ নেই, কারণ একই দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। তো সেই করে করে অনেকটা সময় গেছে, বেশ ভালো লেগেছে। কোনো প্ল্যান করে যেহেতু বেরোয়নি, তো আলাদা করে এদিক যাব ওদিক যাব করে তেমন কিছু করিনি। তো এখনের কাজ হলো মোটামুটি সব কিছু গুছিয়ে নেব, কালকে সকাল সকাল বেরোনোর প্ল্যান আছে। তো এখন যেখানে আছি এখান থেকে তুজলা, যেটা বসনিয়াতে যে শহরটা, যেখান থেকে আমার গাড়ি ফেরত দেওয়া প্লাস ফ্লাইট রয়েছে, সেটা হলো 3 ঘন্টার রাস্তা। তো কালকে সকাল সকাল বেরোনোর আছে, বেরিয়ে গাড়ি ফেরত দেওয়া, আগে আগে এয়ারপোর্ট যাওয়া, এগুলো সব করব। তো যাই হোক, আজকের ব্লগ আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। এই ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদেরকে আমার অ্যাপার্টমেন্টটা দেখিয়ে দিই। সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। টাটা। আচ্ছা, এদিকে আছে ওয়াশিং মেশিন, এখানে হচ্ছে টয়লেট, শাওয়ার, সব কিছু। এই যে এরপরে ঢুকছি ঘরের দিকে। এটা হলো বেডরুম প্লাস বসার জায়গা প্লাস কিচেন আর টিভি। তো হলো বেড, এটা সরাবো, একটুখানি টান টান করে দেবো, বাকি সব পরিষ্কার হয়ে গেছে। ওখানে বালিশগুলো একটু ঠিক করে রেখে দেবো। ওই আমার জ্যাকেট ওখানে ঘুমাচ্ছে। আর এখানে টেবিলে সব ইনফরমেশান এসব রয়েছে। কিছু স্ন্যাক কিনেছিলাম, ওগুলো সব প্যাক করে নিয়েছি। ব্যাগ, কলাগুলোও নিয়ে যাব। আচ্ছা, এই হলো কিচেনে এখানে ছোট খাওয়া দাওয়ার জন্য টেবিল রয়েছে, ছোট ফ্রিজ রয়েছে, মাইক্রোওয়েভ রয়েছে, কাপ প্লেট যা যা দরকার সবই রয়েছে। আর এটা হচ্ছে ব্যালকনি থেকে এরকম সুন্দর সব কিছু দেখা যাবে। এই এরিয়াটা ভীষণ ভালো, মানে স্পেশালি অ্যাপার্টমেন্টটা যেখানে আছে, কারণ সব কিছু ভীষণ কাছে কাছে এখান থেকে। তো এই হলো অ্যাপার্টমেন্ট। তো চলুন এবার যে ভিডিওটা অলরেডি চলছে সেটাকে শেষ করা যাক। এখানে গরম করার জন্য একরকম ব্যবস্থা, খুব ঠান্ডা হলে গরম করার জন্য আরেক রকম ব্যবস্থা।